আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এর আগে এই বন্ধনের সংকরীকরণ নিয়ে কথা বলছিলাম এবং সংকরীকরণের বিষয়টা, যোজনী বন্ধন তত্ত্বের সংকরীকরণের বিষয়টা আমরা দেখছি যে এটা আকৃতির উপর নির্ভর করে। আমরা আকৃতি জানলে সংকরীকরণ সম্বন্ধে ধারণা পাই। তাহলে আকৃতি বের করাটা আমাদের জন্য দরকারি একটা কাজ। সেই আকৃতি নির্ণয়ের প্রথমে যে কাজ সেটা হলো, আমরা তো সংকেত জানি, কিন্তু সেখান থেকে লুইস কাঠামো বা গাঠনিক সংকেত বের করার জন্য আমাদের এই জ্ঞানটা অর্জন করতে হয়। তো আমরা এই লুইস কাঠামো বা গাঠনিক সংকেত কাকে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি লিখছি যে কাগজের দ্বিমাত্রিক তলে, তার মানে কাগজের তল হতে হবে অথবা ব্ল্যাকবোর্ড বা এই ধরনের কিছু বিষয়, পরমাণুর জন্য প্রতীক এবং সহযোগী বন্ধনের জন্য ড্যাশ এবং সন্নিবেশ বন্ধনের জন্য দাতা গ্রহিতা তীর চিহ্ন এবং নিঃসঙ্গ যুগলের জন্য ডবল ডট, হ্যাঁ, এবং যোজ্যতা ইলেকট্রনের জন্য সিঙ্গেল ডট। চিহ্ন সমন্বয়ে তাহলে কি কি চিহ্ন থাকবে আমাদের? পরমাণুর জন্য প্রতীক লাগবে, হ্যাঁ, সহযোগী বন্ধনের জন্য ড্যাশ লাগবে, সন্নিবেশ বন্ধনের জন্য লাগবে হলো দাতা গ্রহিতা তীর চিহ্ন, নিঃসঙ্গ যুগলের জন্য লাগবে হলো ডবল ডট, আর যোজ্যতা স্তরে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তার জন্য লাগবে। এই চিহ্ন কয়টা তাহলে চিহ্ন লাগতেছে আমাদের একটা সংকেত দেখানোর জন্য? 5টা চিহ্ন লাগতেছে। 1 2 3 4 5টা চিহ্ন। এই 5টা চিহ্ন সমন্বয়ে আমাদেরকে গাঠনিক সংকেত দেখাইতে হয়। হ্যাঁ, তাহলে এই 5টা চিহ্ন সমন্বয়ে অণুতে বা মূলকে, আমরা যে পরমাণবিক যে মূলক আছে, মূলকের পরমাণুর বিন্যাস সমূহ কে প্রকাশকে, বিন্যাস সমূহের প্রকাশকে গাঠনিক সংকেত বা লুইস কাঠামো বলে। আসসালামু আলাইকুম। তাহলে লুইস কাঠামোটা আমাদের একটু শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা জানলে তোমরা কেমিস্ট্রি অনেক জানতে পারবা, আর কাঠামো জানলে আমরা মোটামুটি তার ধর্ম, বৈশিষ্ট্য, পোলারিটি ইত্যাদি বিষয় সম্বন্ধে অ্যাডভান্স ধারণা করতে পারবো। তাহলে আমরা গাঠনিক সংকেতে যে চিহ্নগুলো ব্যবহার করা হচ্ছে সেই চিহ্নগুলো আমি এখানে তালিকা করছি, তোমরা একটু দেখো। এই কয়টা চিহ্ন তো আছে, এছাড়া আরো চিহ্ন আছে। সেই চিহ্নগুলো হলো প্রতীক লাগে, মৌল সংশ্লিষ্ট যে মৌলগুলো আছে তাদের প্রতীক, ড্যাশ লাগে বন্ধন, সমযোজী বন্ধনের জন্য, সহযোজী বন্ধনের জন্য, তীর চিহ্ন লাগে সন্নিবেশ বন্ধন দেখানোর জন্য, ডবল ডট লাগে নিঃসঙ্গ যুগল দেখানোর জন্য, সিঙ্গেল ডট লাগে এই একটা ইলেকট্রন দেখানোর জন্য, প্লাস চিহ্ন লাগে একক ধনাত্মক চার্জ প্রকাশের জন্য, ইলেকট্রন এককের ধনাত্মক চার্জ প্রকাশের জন্য, আর মাইনাস চিহ্ন লাগে ইলেকট্রন এককে ঋণাত্মক চার্জ প্রকাশের জন্য। তাহলে এই 7টা জিনিস আমাদের সংকেতের মধ্যে থাকে, এগুলি সমন্বয়ে আমাদেরকে গাঠনিক সংকেত লিখতে হয়। তাহলে গাঠনিক সংকেত লিখতে গেলে এই বিষয়গুলো একটু তোমাদের লাগবে। তারপরে আমরা গাঠনিক সংকেতের স্তর সমূহ, গাঠনিক সংকেতের আমরা যেটা করি, একটা কেন্দ্রীয় পরমাণু রাখি। হ্যাঁ, তাই গাঠনিক সংকেতের একটা কেন্দ্রীয় পরমাণু থাকে, তারপরে তোমার বহিস্থ পরমাণু থাকে, অনেক সময় কেন্দ্রীয় পরমাণু নাও থাকতে পারে। গাঠনিক সংকেতের স্তর সমূহ, এই যে এ একটা কেন্দ্রীয় পরমাণু, তাকে ঘিরে বি সি ডি ই এফ জি পর্যন্ত আমরা পরমাণু রাখছি। কয়টা রাখছি এখানে? 1 2 3 4 5 6 7টা। তো 7টা হলো তোমার প্রথম স্তর পরমাণু, সরাসরি এ এর সাথে সংযুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত। তারপরে দ্বিতীয় স্তর পরমাণু, মানে এই কেন্দ্রীয় পরমাণুর সাথে না থেকে তার সাথে যে যুক্ত আছে তাদের সাথে যুক্ত পরমাণু গুলা।
এরকম আমাদের সংকেত আমরা 3টা স্তর পর্যন্ত আমাদের পড়াশোনার মধ্যে পাই। এছাড়া আমরা জৈব যৌগ যখন লিখি তখন আরো অনেক অনেক বিষয় চলে আসে। সো এখানে যে আমাদের বিষয়গুলো আছে, কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ, তারপরে তোমার বহিস্থ পরমাণু, তারপরে তোমার তৃতীয় স্তর পরমাণু, এরকম দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে এ হলো কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ হুম। স্যার, এই যে গাঠনিক সংকেতের যে স্তর সমূহ বললেন, এইরকম মানে একটা উদাহরণ কোন মৌলটা হয়? যেমন সালফারিক অ্যাসিড তোমার এখানে দেওয়া আছে, মৌল না তো, আমরা তো যৌগ নিয়ে কাজ করছি। সালফারিক অ্যাসিডে সালফার কেন্দ্রে থাকে, তারপরে তোমার অক্সিজেন থাকে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলি বিষয়গুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হুম। তারপরে তোমার আস্তে আস্তে আমরা দেখি গাঠনিক সংকেত নির্ণয়। আমরা যে গাঠনিক সংকেত যে আমরা পড়ি, হ্যাঁ, তোমাদের যে তোমরা যখন কাজ করো গাঠনিক সংকেত নিয়ে, তখন আমরা এ বি এন ধরনের সংকেত, মানে একটা কেন্দ্রীয় পরমাণু আর তার সাথে বহিস্থ পরমাণু আমরা নির্ণয় করি। তাহলে এই দুটি পরমাণুর মাঝে সাধারণত 2 ইলেকট্রন বিশিষ্ট একক বন্ধন থাকতে পারে বা সন্নিবেশ বন্ধন থাকতে পারে, 4 ইলেকট্রন বিশিষ্ট দ্বিবন্ধন থাকতে পারে, 6 ইলেকট্রন বিশিষ্ট ত্রিবন্ধন থাকতে পারে। হ্যাঁ, এছাড়া উচ্চতর রসায়নে, তোমাদের উচ্চতর রসায়ন বলতে এখন তোমরা উচ্চতর রসায়নই পড়তেছো, এখানে তোমার 8 ইলেকট্রন, 10 ইলেকট্রন, 12 ইলেকট্রন, 14 ইলেকট্রন বিশিষ্ট, হ্যাঁ, যথাক্রমে 4 বন্ধন, 5 পঞ্চবন্ধন, ষড়বন্ধন, সপ্তবন্ধন নিয়ে আলোচনা আছে। দুটি পরমাণুর মধ্যে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এ পর্যন্ত বন্ধন বিবেচনা করা যেতে পারে। আমরা 9টা পর্যন্ত বন্ধন বিবেচনা করব। হ্যাঁ, আর এছাড়া তোমাদের এই মানে 8টা 7টা পর্যন্ত মানে সপ্ত বন্ধন পর্যন্ত আমরা বিবেচনা করতে পারি। দুইটা পরমাণু ত্রিবন্ধন, দ্বিবন্ধন যেমন আছে, ওরকম একক বন্ধন আছে। একক বন্ধন আবার 3 রকম হয়: সহযোগী বন্ধন, একদিকে নির্বন্ধন, অথবা বিপরীত দিকে নির্বন্ধন। আর এছাড়া তোমার 1, 3, 5, 7 ইত্যাদি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট বন্ধন আলোচনায় আছে তোমাদের উচ্চতর রসায়নে। 2 ইলেকট্রন 3 সেন্টার বা 3 ইলেকট্রন 2 সেন্টার, এরকম অনেক বন্ধন আছে। বিশেষ করে বোরন জাতীয় যৌগের মধ্যে এরকম বন্ধন পাবে। এছাড়া ভগ্নাংশিক ইলেকট্রন নিয়েও বন্ধন সম্পর্কিত আলোচনা আছে। তুমি আংশিক ইলেকট্রন অধিক্রমণ করে বন্ধন করতে পারো, এরকম বিষয়গুলো আছে। তাহলে এই যে লুইস কাঠামোর মধ্যে কিন্তু অধিক্রমণ নাই। অধিক্রমণ বিষয়টা আসছে তোমার যোজনী বন্ধন তত্ত্বে। এই বিষয়টা, পার্থক্যগুলো লিখবে। লুইস বন্ধন তত্ত্ব আর যোজনী বন্ধন তত্ত্ব দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে আমরা যখন গাঠনিক সংকেত লিখব, তোমাদের আর ছাত্ররা কোথায়? হ্যাঁ, জানি না স্যার। ক্লাসে আছো তোমরা? জি স্যার, আসছি। তাহলে আমরা আণবিক বলতে পারতেছি না বাকিগুলো কোথায়। গাঠনিক সংকেত এর মধ্যে কিছু কিছু সংকেত আছে যেখানে কোনো কেন্দ্রীয় পরমাণু থাকে না। এরকম কিছু উদাহরণ দিলাম, যে আণবিক 0 পরমাণু কেন্দ্রিক, 1 পরমাণু কেন্দ্রিক হতে পারে আণবিক কাঠামো। 0 গাঠনিক সংকেতকে আণবিক কাঠামো বলে। হ্যাঁ, তাহলে 0 পরমাণু কেন্দ্রিক বা 1 পরমাণু কেন্দ্রিক হতে পারে। 0 পরমাণু কেন্দ্রিক কাঠামো হলো P4, S8 ইত্যাদি। আর অধিকাংশ কাঠামোই 1 পরমাণু কেন্দ্রিক বিবেচনার সাপেক্ষে গঠন করা হয়। 1 কেন্দ্রিক কাঠামো, লুইস কাঠামো নির্ধারণে লুইস গাঠনিক সংকেতের শর্ত সমূহ এখন আমরা দেখব। হ্যাঁ, তো প্রথমে যে শর্তটা তোমাদের গাঠনিক সংকেত নির্ণয়ের যে নিয়ম, প্রথমেই তোমাদেরকে যে সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হলো 1 নম্বর নিয়ম হলো কেন্দ্রীয় পরমাণুর বা প্রতীক নির্ধারণ। যে কেন্দ্রীয় পরমাণু যেটা হবে সেটা কোনটা। তা সংকেতের মধ্যে যে মৌলের যোজনী বেশি, 1 নম্বর পয়েন্ট হলো যোজনী বেশি, কিংবা যে পরমাণুর ব্যাসার্ধ বড় এবং যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সেটি কেন্দ্রীয় পরমাণু। তার 3টা শর্ত আছে।
এই তিনটা শর্ত দিয়ে আমরা কেন্দ্রীয় পরমাণু ঠিক করব আগে। তাহলে 1 নম্বর শর্ত হলো যোজনী বেশি, দুই নম্বর শর্ত হলো মূল যোজনী বেশি, 2 নম্বর শর্ত হলো যার কি ব্যাসার্ধ বড়, আর 3 নম্বর শর্ত হলো যার ইলেকট্রোনেগেটিভিটি কম। এই তিনটা কেন্দ্রীয় সংকেতের কেন্দ্রীয় পরমাণু নির্ধারণে 1 নম্বর কথা হলো যোজনী বেশি, 2 নম্বর কথা হলো যার পরমাণুর ব্যাসার্ধ বড়, আর 3 নম্বর কথা হলো যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সেটি হবে তোমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে কোনটা তোমার কেন্দ্রীয় পরমাণু হবে। আমরা উদাহরণ দিয়ে দেখবো এখন একটু। আর কেন্দ্রীয় পরমাণুটা ঠিক করার পরে তোমাদেরকে বহিস্থ পরমাণু ঠিক করতে হবে। কেন্দ্রীয় পরমাণু নির্ধারণের আরেকটা শর্ত আমাদেরকে মনে রাখতে হয়। কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন শেয়ারের ফলে উহার যোজ্যতা স্তরে অষ্টক সংকোচন হতে পারে, অষ্টক পূরণ হতে পারে, বা অষ্টক সম্প্রসারণ হতে পারে। তিনটা ঘটনা কেন্দ্রীয় পরমাণুতে আমরা পাবো, বহিস্থ পরমাণুতে পাবো না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দ্বিতীয় শক্তি স্তরের যে যোজ্যতা স্তরিত মৌলগুলো আছে, এরা কেন্দ্রীয় পরমাণু হলে এদের অষ্টক সম্প্রসারণ হবে না, অষ্টক সম্প্রসারণ হবে না, সংকোচন হতে পারে বা পূরণ হতে পারে। এটা একটু ভালো করে মনে রাখবে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো। তারপরে তোমার কাজ হচ্ছে বহিস্থ পরমাণু নির্ধারণ। আর বাকি যে পরমাণুগুলো থাকবে, বহিস্থ পরমাণু অষ্টক পূরণ করতেই হবে। হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিত্ব পূরণ করতে হবে। এটা হলো তোমার শর্ত। বহিস্থ পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণু কমপক্ষে একটা বন্ধন তোমাদের আগে দিতে হবে। হ্যাঁ, বহিস্থ পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণুর কমপক্ষে একটি একক বন্ধন থাকবে। এই একক বন্ধনকে পরবর্তীতে প্রয়োজনে দ্বিবন্ধনে বা ত্রিবন্ধনে কিংবা যে কোনো দিকে সন্নিবেশ বন্ধনে পরিবর্তন করা যাবে। তাহলে কমপক্ষে একটা একক বন্ধন দিয়ে তোমার সংকেত বানাতে হবে। তারপরে কেন্দ্রীয় পরমাণুতে অযুগল ইলেকট্রন থাকবে না। এটা একটু মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুতে কোনো অযুগল ইলেকট্রন রাখা যাবে না। কেন্দ্রীয় পরমাণুতে কোনো অযুগল ইলেকট্রন থাকবে না, সকল ইলেকট্রন যুগল অবস্থায় থাকবে। সকল সুস্থিত অণুতে বা আয়নে কোনো অযুগল ইলেকট্রন থাকবে না। তবে ফ্রি রেডিকেলে অযুগল ইলেকট্রন থাকতে পারে, এই জন্য এরা ফ্রি রেডিকেল এবং সক্রিয়। এরা ফ্রি রেডিকেল অযুগল ইলেকট্রন থাকলে সক্রিয় হবে, এবং সুস্থিত হইলে, যে সুস্থিত অণুতে বলছি, সেই সুস্থিত অণু মানে সক্রিয়তা কম। সুস্থিত অণুতে বা আয়নে কোনো অযুগল ইলেকট্রন থাকবে না। এটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে বিষয়গুলো, কারণ যে এই বিষয়গুলো তোমাদের সংকেতে সবসময় লাগে। তারপরে আরেকটা পয়েন্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো পরমাণুতে অযুগল ইলেকট্রন থাকলে তা নিম্নরূপে যুগলিত হবে। যদি কখনো সংকেতে অযুগল ইলেকট্রন পাও, তাহলে এই তিনটা উপায় আছে তাদের যুগলিত করার জন্য। অপর কোনো উৎস হতে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জগ্রস্ত হতে পারে, অথবা অপর কোনো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন যুগলকরণের মাধ্যমে বন্ধন গঠন করতে পারে, অথবা একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তবে একই মৌল কেন্দ্রীয় পরমাণু ও বহিস্থ পরমাণু উভয় রূপে আচরণ করতে পারে। যেমন তোমার পানিতে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, আবার কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন বহিস্থ পরমাণু। বোঝা গেছে? জি স্যার। আর একই মৌল একই যৌগে কেন্দ্রীয় বহিস্থ উভয় রূপে থাকতে পারে। যেমন তোমার ট্রাই আয়োডাইড আয়ন, এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু আয়োডিন, বহিস্থ পরমাণু আয়োডিন।
অ্যাজাইড আয়ন, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, বহিস্থ পরমাণু নাইট্রোজেন। থায়োসালফেট আয়ন, এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু সালফার, বহিস্থ পরমাণু অক্সিজেনের সাথে সাথে সালফারও আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু হিসাবে আচরণকালে উহার অক্টেট সংকোচন, পূরণ বা সম্প্রসারণ ঘটতে পারে, তবে বহিস্থ পরমাণু হিসেবে আচরণকালে উহাতে অষ্টক সংকোচন সম্প্রসারণ ঘটবে না, শুধু অষ্টক পূরণ হবে। একই পরমাণু কেন্দ্রীয় পরমাণু হিসেবে যখন থাকতেছে তখন অষ্টক সংকোচন সম্প্রসারণ পূরণ সবই হচ্ছে। আমাদের এই যে এই নিয়মটা, এই যে 2 নম্বর নিয়ম, কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন শেয়ারের ফলে ও যোজ্যতা অষ্টক সংকোচন পূরণ বা অষ্টক সম্প্রসারণ যে কোনোটাই হতে পারে। কিন্তু বহিস্থ পরমাণু আচরণকালে, এই যে 3 নম্বর নিয়ম, বহিস্থ পরমাণু অষ্টক পূরণ করতেই হবে। হ্যাঁ, এটা কোনো ব্যতিক্রম করা যাবে না। তা আমরা এই বিষয়গুলো শিখলাম। হ্যাঁ, আর যদি এই সকল শর্ত পালন করে যদি আমরা কোনো কাঠামো পাই, একাধিক কাঠামো পাই, তাহলে কিন্তু তাকে, সেই ঘটনাকে বলবো রেজোনেন্স। কোন যৌগের অণু বা আয়নের, হ্যাঁ, যে শর্তগুলো আমি উপরে দেওয়া হলো 6টা শর্ত, কোন যৌগের অণু বা আয়নের একাধিক ইলেকট্রনিক বা গাঠনিক বা লুইস কাঠামো প্রাপ্তির বিষয়কে আমরা রেজোনেন্স বলি, এবং কাঠামোগুলির প্রতিটিকে রেজোনেন্স বা অনুরণন বা ক্যানোনিক্যাল কাঠামো বলে। তো এই বিষয়টা রেজোনেন্সের যে তোমাদের সংজ্ঞা টঙ্গা তোমরা পড়ো, বা অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা ফার্স্ট ইয়ারেই বলছো যে রেজোনেন্স এনার্জি আছে, রেজোনেন্স বিষয় আছে। তো এই বিষয়টার সংজ্ঞা কিন্তু তোমার এই লুইস কাঠামো থেকে আসছে। তাহলে আমরা রেজোনেন্সের ধারণাও আমরা এখান থেকে ব্যবহার করব। তাহলে যে একটা সংকেত বানাইতে গেলে কি কি বিষয়ের দিকে তোমাদের নজর দিতে হবে আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি কি ধাপ অনুসরণ করতে হবে? প্রথমে সংকেত লিখতে হবে, তারপর কেন্দ্রীয় প্রতীক লিখতে হবে, কেন্দ্রীয় প্রতীককে ঘিরে একটি করে একক বন্ধন দিয়ে বহিস্থ প্রতীকগুলোকে আবদ্ধ করতে হবে। বহিস্থ প্রতীক সমূহ অষ্টক পূরণ করতেই হবে। বহিস্থ প্রতীকের যোজ্যতায় ইলেকট্রন ও বন্ধন শেয়ারের হতে প্রাপ্ত ইলেকট্রন মিলে উহাতে ইলেকট্রন হবে 8টি, এর বেশি বা কম হবে না। বহিস্থ পরমাণুর অষ্টক পূরণের নিয়ম এটা। কেন্দ্রীয় পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে বহিস্থ পরমাণু 8টি ইলেকট্রন পূরণ না হলে, যদি একটা বন্ধন দিয়ে 8টি ইলেকট্রন যদি পূরণ না হয়, সেখানে কেন্দ্রীয় পরমাণু হতে অতিরিক্ত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করতে হবে। অতিরিক্ত ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু থেকে নিতে হবে। তো এই উদ্দেশ্যে উক্ত প্রথম প্রাথমিক সমযোজী একক বন্ধনটাকে আমরা এই একক বন্ধন হিসাবে রেখে দিতে পারি, অথবা দ্বিবন্ধনে রূপান্তর করে দিতে পারি, অথবা ত্রিবন্ধনে রূপান্তর করতে পারি, অথবা সন্নিবেশ বন্ধনে রূপান্তর করতে পারি। যে জন্য একটা ড্যাশকে আমরা এরকম দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা সন্নিবন্ধনে রূপান্তর করা পেন্সিলের খোসা বা কলমের খোসা দিলেই হয়। তো এটা একটু মনে রাখতে হবে যে একক বন্ধন দিয়ে আগে একটা বন্ধন লিখে তারপরে তোমাদেরকে বাকি অষ্টক পূরণের দিকে আগায় যেতে হবে। কেন্দ্রীয় পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন না থাকলে বহিস্থ পরমাণু তার অষ্টক পূরণের জন্য অপর কোনো পরমাণুতে ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করবে। এতে সংকেতে তৃতীয় গোলকের আবির্ভাব হবে। ওই যে 3 নম্বর স্তর দেখাইছিলাম একটু আগে। আর কেন্দ্রীয় বা বহিস্থ কোনো পরমাণুতে ইলেকট্রন অযুগল ইলেকট্রন থাকবে না। সকল ইলেকট্রন যুগল করতে হবে, কোনো জায়গায় অযুগল ইলেকট্রন রাখা যাবে না। তবে ব্যতিক্রম আছে নাইট্রিক অক্সাইড, একমাত্র ব্যতিক্রম আমাদের হাতে। এখানে একটা ইলেকট্রন থাকে নাইট্রিক অক্সাইডে। আর যুগল গঠন ও বহিস্থ পরমাণুতে অষ্টক পূরণের আবশ্যকীয় শর্ত দুটি পূরণের কারণে কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। হ্যাঁ, তাহলে অষ্টক সম্প্রসারণের কারণটা কি? যা অষ্টক সম্প্রসারণের কারণ হলো যুগল ইলেকট্রন থাকা লাগবে, আর বহিস্থ পরমাণুতে 8টা ইলেকট্রন পূরণ করতে হবে। এই দুইটা শর্ত পালনের কারণে কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক সম্প্রসারণ ঘটে। আর শেয়ারের সংখ্যা হিসাব করার জন্য আমরা এখানে ওই বহিস্থ প্রতীক যোজ্যতা ইলেকট্রন আমাদের জানা আছে, হাইড্রোজেনের 1টা, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা, হ্যালোজেন গুলো 7টা। তা টার্গেট ইলেকট্রন আমাদের হাইড্রোজেনের জন্য 2টা করতে হয়, বাকি সবার জন্য 8টা করতে হয়, যারা বহিস্থ পরমাণু হিসেবে যদি থাকে।
তাহলে 8টা করতে গেলে সালফারের ক্ষেত্রেও আমরা ওই 8টা পূরণ করব। সালফারটা লিখে দিই। তারপরে তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা 8টা পূরণ, যদি বহিস্থ হিসাবে থাকে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা 8টা করব। এগুলো একটু মনে রাখতে হবে বহিস্থ হিসাবে, কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসাবে এদের সম্প্রসারণ হবে। আর বহিস্থ হিসাবে যে কার কয়টা ইলেকট্রন আছে এটা আমরা জানি, সেখান থেকে 8টা করতে গেলে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে সেটা আমরা পাচ্ছি। যেমন আমরা একটা উদাহরণ দিই, পানির কিভাবে আমরা বন্ধন তৈরি করতেছি। হ্যাঁ, মনে করো যে পানির গাঠনিক সংকেত নির্ণয় করব আমরা, বন্ধন ব্যাখ্যা করব। তো পানির সংকেত তো H2O, তার এর উপাদান মৌলগুলো ইলেকট্রন বিন্যাস লিখে ফেলি আমরা। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস জানলে তুমি এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের তোমার এই 6টা ইলেকট্রন বাইরে আছে। তাহলে পরমাণুগুলোর যোজ্যতা ইলেকট্রনের ডট চিত্র বানায় ফেলবো। হ্যাঁ, তাহলে আগে ডট গুলো লিখে ফেলবো খাতার মধ্যে, যে কার কয়টা ডট আছে। এটা রাফ কাজ তোমাদের করতে হয়। হ্যাঁ, হাইড্রোজেনের একটা করে ডট আর অক্সিজেনের 6টা ডট। তারপর কি করব, এই ডট গুলোকে শেয়ার করে দিব। হ্যাঁ, শেয়ার করার জন্য যে একটু আগে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেটা একটু মাথায় রেখে শেয়ার করতে হবে। তাহলে কি করব, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের 2টা ইলেকট্রন শেয়ার করে যে একটা বন্ধন দিলাম, এখানে অক্সিজেন বন্ধন দিলাম, হাইড্রোজেন বন্ধন দিলাম। যেহেতু হাইড্রোজেন তোমার বহিস্থ পরমাণু আর কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। হ্যাঁ, হাইড্রোজেন বহিস্থ পরমাণু হবেই, এটা কোনো বুদ্ধি নেই। তারপরে তোমার 4 নম্বর কাজ হচ্ছে অষ্টক পূরণের হিসাবের মধ্যে এখন ঢুকতে হবে, অষ্টক পূরণ হয়েছে কিনা। তা বহিস্থ হাইড্রোজেন পরমাণুতে 2টা ইলেকট্রন পূরণ হয়েছে, যে 2টা ইলেকট্রন সে শেয়ার করে পাইছে। আর কেন্দ্রীয় অক্সিজেন পরমাণু যোজ্যতা স্তরে হ্যাঁ অষ্টক পূরণ হয়েছে, কারণ যে এইখানে দেখো হিসাবটা দেখো। আমরা এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা এখানে 8টা ইলেকট্রন পাচ্ছি অক্সিজেনের জন্য, আর হাইড্রোজেনের জন্য 2টা ইলেকট্রন পেয়ে গেছি। তাহলে হাইড্রোজেনও সন্তুষ্ট, অক্সিজেনও সন্তুষ্ট, এবং এই ইলেকট্রন গুলো উভয় পরমাণু একই স্থানে শেয়ার করছে। স্থানটা শেয়ার হয়েছে, এই জন্য এদের মধ্যে বন্ধন তৈরি হয়েছে। কোনো অযোগ্য ইলেকট্রন নেই, সুতরাং উক্ত রেখাচিত্রই হলো পানির গাঠনিক সংকেত। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কিভাবে গাঠনিক সংকেত গুলো করতে হয়। তা আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে এই নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন POCl Cl3, POCl3 একটা অণু, এর উপাদান মৌলসমূহ ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের এরকম ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এটা তোমরা ইলেকট্রন বিন্যাস জানো, এটা নিয়ে আমি আর অত পড়াচ্ছি না। আর এদের যে ডট, যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যোজ্যতা ইলেকট্রন গুলো দেখাইতে হয়, এই যোজ্যতা ইলেকট্রন গুলো দেখাই। তোমার ক্লোরিনের 7টা ইলেকট্রন আছে, দেখো এখানে 7টা লেখা আছে। এই ক্লোরিনের 7টা, এই ক্লোরিনের 7টা, ফসফরাসের 5টা, অক্সিজেনের 6টা। এখন বলো কেন্দ্রীয় পরমাণু কি হবে, ক্লোরিন না ফসফরাস না অক্সিজেন? ক্লোরিন, ফসফরাস হবে। কেন্দ্রীয় পরমাণু নির্ধারণের আমরা 3টা নিয়ম আছে, এই 3টা নিয়মকে একটু কপি করে নিয়ে আসি। কেন্দ্রীয় পরমাণু নির্ধারণ, তাহলে এখান থেকে আমরা শর্তগুলো দেখে বলবো যে কোনটা হবে। তাহলে আমরা দেখি 3টা আমাদের কেন্দ্রীয় পরমাণু নির্ধারণের শর্তগুলো হলো মৌলের যোজনী বেশি। কার যোজনী বেশি এখানে? 1 নম্বর কথা, ফসফরাসে ফসফরাসের যোজনী হলো 5 আর হলো 3। আমাদের এটা মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করাইছি তোমাদেরকে। 2, অক্সিজেনের হলো 2 বা 1 হয়, ক্লোরিনের 1 থেকে 7 পর্যন্ত হয়। 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়।
হ্যাঁ, অনেক যৌগ আছে যেখানে এরকম যোজনী পাওয়া যায়। তো এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমরা যোজনীর আলোকে আমরা পাচ্ছি হলো ক্লোরিন অথবা ফসফরাস। হ্যাঁ, আর কোনটা হবে সেটা ঠিক করতে হবে। পরমাণুর ব্যাসার্ধ বড়, কোনটা ব্যাসার্ধ বড়? আমরা জানি যে অক্সিজেনের পর্যায় সারণীর দিকে যাই একটু। পর্যায় সারণীতে আমাদের অক্সিজেনের নিচে আছে সালফার, এইখানে তার আছে নিচে ক্লোরিন, এইখানে আছে ফসফরাস। তো একই পর্যায়ে এদিকে ব্যাসার্ধ কমে, এদিকে ব্যাসার্ধ বাড়ে। কমে তাহলে আর উপর এদিকে থেকে নিচের ব্যাসার্ধ দিকে বাড়ে এটা বাড়ে, আর উপর থেকে নিচের দিকে বাড়ে। তাহলে এই অক্সিজেন থেকে সালফারের ব্যাসার্ধ বড়, আবার সালফার থেকে আবার ফসফরাসের ব্যাসার্ধ বড়। তাহলে ফসফরাসেরটা ফসফরাস বড়। ইজ বড়। তাহলে ফসফরাস পেলাম। ইলেকট্রোনেগেটিভিটি কার কম? আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, বেশি, তারপরে হলো ক্লোরিন, তারপরে হলো তারপরে ফসফরাস। ফসফরাস। তাহলে ফসফরাস পাচ্ছি আমরা এখানে 3 নম্বর পয়েন্টে। তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু নির্ধারণ কি হবে? সব দিক দিয়ে আমরা ফসফরাস। ফসফরাসকে পাচ্ছি যে কেন্দ্রীয় পরমাণু নির্ধারণের জন্য। তাহলে ফসফরাস হলো কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমাদের এই কেন্দ্রীয় পরমাণু নির্ধারণ হলো। এখন আমাদের ডট চিত্র, আমাদের রেখাচিত্র বানাইতে হবে, যে আমাদের যে নিয়ম আছে যে তারপরে রেখাচিত্র দিতে হবে। হ্যাঁ, তাহলে রেখাচিত্রের মধ্যে ঢুকি। এখন আমরা একটু এটা দূর করে দিই, এটা শেখা হয়ে গেল। হ্যাঁ, আর এগুলো দূর করে দিই। যোজনী আমাদের ধারণায় এসে গেল কে কেন্দ্রীয় পরমাণু পেয়ে গেছি। এখন রেখাচিত্রের মধ্যে ঢুকলাম, রেখাচিত্র বানাই ফেললাম। ফসফরাসের সাথে আমাদের শর্ত হচ্ছে যে ফসফরাসের সাথে বহিস্থ পরমাণু একটা করে বন্ধন দিতেই হবে। তা আমি এখানে এই ক্লোরিনের সাথে একটা বন্ধন দিছি, তারপরে তোমার অক্সিজেনের সাথে একটা বন্ধন দিছি, এই ক্লোরিনের সাথে একটা বন্ধন দিছি, এই ক্লোরিনের সাথে একটা বন্ধন দিছি। ওকে, সবাই বন্ধন পেয়েছে। এখন বন্ধন পাওয়ার পরে ক্লোরিন কি সন্তুষ্ট? ক্লোরিন সন্তুষ্ট, কারণ ক্লোরিনের 7টা ইলেকট্রন, তার মধ্যে সে একটা 8টা হয়ে গেছে। 8টা হয়ে গেছে। অক্সিজেন অসন্তুষ্ট আছে। অক্সিজেন অসন্তুষ্ট আছে। হ্যাঁ, তাহলে অক্সিজেনের 1 2 3 4 5টা 6 7টা হয়েছে। তাহলে অক্সিজেন কি করবে এখন? আর ফসফরাস কিন্তু ফসফরাসের উপরে একটা আছে। আমাদের যে নিয়মগুলো বলছি সেই নিয়মের মধ্যে একটু ঢুকি আবার, যে এরকম কন্ডিশন আসলে আমরা কি করব। কেন্দ্রীয় পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন না, এই যে এখানে বহিস্থ পরমাণুতে অষ্টক পূরণ করতে হবে। বহিস্থ প্রতীকে যোজ্যতে ইলেকট্রন ও বন্ধন শেয়ারে প্রাপ্ত ইলেকট্রন মিলে আমরা এটা কপি করে নিয়ে যাই, তাহলে এটা বুঝতে পারবো। এখানে নিয়ে যাই। হ্যাঁ, আমাদের যে শর্তটা এখানে বলছি যে বহিস্থ পরমাণুতে, হ্যাঁ, বহিস্থ পরমাণুতে 8টার কম হবে না। কেন্দ্রীয় পরমাণুতে সাথে একক বন্ধনের মধ্যে বহিস্থ 8টা ইলেকট্রন পূরণ না হলে, বহিস্থ পরমাণুতে 8টা ইলেকট্রন পূরণ না হলে কেন্দ্রীয় পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ। আচ্ছা, গুড, আমরা পেয়ে গেছি আমাদের নিয়মটা। তাহলে আমরা সেইটাই এখন এখানে প্রয়োগ করব। করে আমরা কি করব, এর সংকেত বানাই দিব। এখানে লিখেও দিছি বিষয়টা। এখন অতিরিক্ত ইলেকট্রন পূরণের 2টা নিয়ম আছে। হ্যাঁ, সেই 2টা নিয়ম কি একটু দেখি। এই বন্ধন গঠনের ফলে বহিস্থ পরমাণু সমূহের মধ্যে ক্লোরিন 3টি যোজ্যতে অষ্টক পূরণ হয়েছে, তা ক্লোরিন সন্তুষ্ট হয়েছে। কিন্তু অক্সিজেন পরমাণু অষ্টক পূরণের জন্য আরো একটি ইলেকট্রন প্রয়োজন। কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন যুগল অবস্থায় আছে, সুতরাং ফসফরাস ও অক্সিজেনের মাঝে অযুগল অবস্থায় আছে। ফসফরাস অক্সিজেনের মাঝে অতিরিক্ত একটি সমযোজী বন্ধন গঠন করে উভয় মাঝে দ্বিবন্ধন গঠন করলে বহিস্থ অক্সিজেন পরমাণুর অষ্টক পূরণ হয় এবং কোনো পরমাণুতে অযুগ্ল ইলেকট্রন থাকে না। তাহলে আমাদের এই কেন্দ্রীয় পরমাণু থেকে অক্সিজেন নিজের দিকে নিয়ে, হ্যাঁ, সন্নিবেশ বন্ধন গঠন করলে অক্সিজেন অষ্টক পূরণ করে। যে অক্সিজেন যদি সন্নিবেশ বন্ধন গঠন করে, 6টা তার নিজস্ব থেকে গেল, ফসফরাস থেকে 2টা নিল, অথবা দ্বিবন্ধনের মাধ্যমে অষ্টক পূরণ করতে পারে। তাহলে
হ্যাঁ, এখানে ফসফরাস সম্প্রসারণ হবে, এটাতে ফসফরাসের অষ্টক পূরণ হয়েছে, মানে অষ্টক পূরণ হবে। দুই রকম কাঠামো তাহলে আমরা স্যার পাচ্ছি। দ্বিবন্ধন দ্বারা বোঝাবে যে সম্প্রসারণ ঘটেছে, আর যদি সন্নিবেশ দ্বারা বোঝানো হয় তাহলে কি বুঝবো? না, আমরা না, দেখতে সেটা পাচ্ছি এখানে, পর্যায়ের উপর নির্ভর করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিবন্ধন হয়েছে, এবং এখানে তো বহিস্থ পরমাণু 8টা পূরণ হয়েছে। বহিস্থ পরমাণু তো সন্তুষ্ট। আমার বহিস্থ জি পরমাণুকে আগে সন্তুষ্ট করতে হবে, বাইরে থেকে যারা আসতেছে, বাইরে যারা আছে এরা সন্তুষ্ট হয়েছে। এখন কেন্দ্রীয় পরমাণু কি অবস্থা হয়েছে? কেন্দ্রীয় পরমাণু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। ওকে, এটা যেহেতু ফসফরাস, অষ্টক সম্প্রসারণ আমরা করতেই পারি। দ্বিতীয় পর্যায়ে মৌলের হ্যাঁ, ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ করা যায় না, কিন্তু তৃতীয় পর্যায়ে বা তার বড়গুলো করা যায়। আর এখানে কি হয়েছে? এখানেও কিন্তু কেন্দ্রীয় পরমাণু বহিস্থ পরমাণু গুলো সন্তুষ্ট, 8টা ইলেকট্রন পাইছে। কিন্তু এই অক্সিজেনও এই কেন্দ্র থেকে 2টা নিয়ে অষ্টক পূরণ করছে। আর এগুলি করার পরে, বহিস্থ পরমাণুর এই কাজগুলো করার পরে কেন্দ্রীয় পরমাণু কি এলো? কেন্দ্রীয় পরমাণুতে এখানে অষ্টক পূরণ অবস্থায় অষ্টপূরণ আছে। হয়ে তাহলে 2টাই কাঠামো আমাদের সম্ভব। হ্যাঁ, 2টা কাঠামোই গেছে। আমাদের সম্ভব, শর্তগুলো পূরণ করছে। তো এরকম যখন 2টা ইলেকট্রনিক কাঠামো পাওয়া যায়, তখন তাকে বলা হয় রেজোনেন্স। আরেকটা কাঠামো সম্ভব, আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ফসফরাসের সাথে আমি ইচ্ছা করলে অক্সিজেনের একক বন্ধন দিলাম, ক্লোরিন তো এটা একক বন্ধন ভাবেই থাকলো। হ্যাঁ, এটা আমি নিচের ক্লাসগুলো দেখাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। ফসফরাসের উপরে একটা পজিটিভ চার্জ আর অক্সিজেনের উপরে একটা নেগেটিভ চার্জ, এটাও সম্ভব। দেখো, অক্সিজেনের নিজস্ব ইলেকট্রন হলো 6টা, 6টার মধ্যে সে এখানে দিছে হলো একটা ইলেকট্রন, এখানে দিছে 2, আর তার নিজস্ব আছে 2টা, 3, 1, 2, 3, 4, 5, 6। এখন ওই যে নেগেটিভ চার্জটা যে ধারণ করছে, এই নেগেটিভ চার্জে একটা ইলেকট্রন আছে না? তাহলে এটা মিলে তাহলে কয়টা ইলেকট্রন হলো অক্সিজেনের উপরে? 2, 3, 4, 5, 8টা হয়েছে। 8টা হয়েছে, অত অক্সিজেন সন্তুষ্ট হয়েছে। তা এইভাবেও আমরা অক্সিজেনকে সন্তুষ্ট করতে পারি। হ্যাঁ, আর এখানে কোনো অযৌগিক ইলেকট্রন আছে ফসফরাসের উপরে? কোনো অযৌগিক ইলেকট্রন নাই। পসিবল নাই। নাই, তাহলে ফসফরাসও সন্তুষ্ট অযৌগিক ইলেকট্রনের ধাক্কা, মানে সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে এইভাবেও আমরা ডাইপোলার স্ট্রাকচার বানাইতে পারি। হ্যাঁ, এটাও গ্রহণযোগ্য কাঠামো। এইরকম যখন একাধিক ইলেকট্রনিক কাঠামো পাওয়া যায়, তখন তাকে কি বলে? রেজোনেন্স। রেজোনেন্স। রেজোনেন্স বলে। তো এইটা একটা রেজোনেন্স, ফসফরাস ট্রাইক্লোরো অক্সাইড। হ্যাঁ, আমরা রেজোনেন্স পেয়ে যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে। তা এই বিষয়গুলো কি তোমাদের জানা ছিল আগে? না স্যার। না স্যার। তাহলে জানা লাগবে না? জি স্যার। তাহলে তোমরা যে এইভাবে ক্লাস মিস করতেছো, তোমাদের জানাবে কে আর ভবিষ্যতে? আমরা জানতে চাই দেখে তো রেগুলার আপনার সাথে, মানে সব স্যারের সাথে আমরা ক্লাস করি। হ্যাঁ, বাকিরা তো জানতেছে না, তখন কি করবা? তা আমরা আরেকটা অণু নেই। এখন বোঝা গেল গাঠনিক সংকেত লেখা খুব, তোমরা যে লেখো কত সমস্যা থাকতে পারে তোমাদের। সালফোনাইল ক্লোরাইড স্ট্রাকচার কি হবে? খাতায় বানাও দেখি, ওকে স্যার। বানায় দেখো। এখন তো এগুলি সব চিন্তা ভাবনা করে জাস্ট মাঝখানে কে বসবে, পাশে কে থাকবে, আর অষ্টক পূরণ করা লাগবে, এগুলি হলো কাজ। তাহলে আমরা মাঝখানে কে থাকবে বলো? সালফার থাকবে। সালফার। মাঝখানে থাকবে সালফার। ওকে, আর এদের সাথে কমপক্ষে একটা করে বন্ধন দিয়ে দাও, অক্সিজেন একটা দিয়ে দাও, ক্লোরিন একটা দিয়ে দাও, ক্লোরিন 2টা। আর এই পাশে একটা ক্লোরিন দিয়ে দাও। ঠিক আছে? এখন ক্লোরিনের স্যার জি যৌগটার নাম স্যার। আরেকবার একটু বলেন তো। হ্যাঁ, যৌগটার নাম সালফো। সালফোনিল ক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড। তাহলে এখানে যদি আমি এখন ইলেকট্রন গুলো দেখাই ক্লোরিনের, 1, 2, 3, 4, 5, 6, এখানে একটা আছে 7টা, আর সালফার থেকে একটা নিচে, এই তো ক্লোরিন সন্তুষ্ট হয়ে গেছে। বন্ধন করেই ক্লোরিন সন্তুষ্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখান থেকে পাইছে একটা 8টা।
ক্লোরিন সন্তুষ্ট। সালফারের নিজস্ব ইলেকট্রন কয়টা? 6টা ইলেকট্রন। 1 2 এখানে একটা দিছে। অক্সিজেন কি সন্তুষ্ট হয়েছে? অক্সিজেনের 1 না 2 স্যার, অক্সিজেন 3 এখনো সন্তুষ্ট হয়নি। 4 5 এখানে একটা 6টা 7। হ্যাঁ, কিন্তু তার তো 7টা হয়েছে, এখন 8টা করা দরকার। তাহলে আমরা দ্বিবন্ধন দিয়ে দিই প্রথমে, হ্যাঁ, আর এখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে জোড়া থাকলো তার উপরে। আমাদের জোড়া জোড়া রাখা লাগবে, এইখানে একটা জোড়া থাকলো আর এখানে একটা জোড়া থাকলো। সবাই জোড়া জোড়া ইলেকট্রন ধারণ করতেছে, কোনো অযুগল ইলেকট্রন নাই অণুটাতে। এখন সালফারের কয় ইলেকট্রন? 6, 4টা আছে এখানে, আরো এখানে 2টা 4টা, হ্যাঁ, আরো 2টা আছে, তাহলে এই 2টা এখানে দিয়ে দিই নিচে কোথাও, হ্যাঁ, তাহলে এই হলো থায়োনিল ক্লোরাইড সংকেত। আর আবার এরকমও করতে পারি, তোমার ওই যে সন্নিবেশ বন্ধন দেখাইতে পারি, আয়নিক বন্ধন দেখাইতে পারি, হ্যাঁ, তাই না? জি স্যার। জি স্যার। এই যে এরকম দেখানো যায় সালফারের দ্বিবন্ধন আলা অথবা সন্নিবেশ বন্ধন আলা অথবা পজিটিভ নেগেটিভ চার্জ আলা, হ্যাঁ। তো এই হলো আমাদের পড়ার বিষয়। এখন আশা করি তোমাদের সংকেত টঙ্কেত বানিয়ে আর সমস্যা টমস্যা হবে না। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি কার্বন ডাইঅক্সাইড কি এর নাম, অ্যাজাইড আয়ন বানাও দেখি কেমনে পারো। অ্যাজাইড আয়ন, ট্রাইআয়োডাইড আয়ন। অ্যাজাইড মানে হলো N3, হ্যাঁ, N3 একটা নেগেটিভ চার্জ। তাহলে প্রথমে কি করবা? একটা মাঝখানে দিবা নাইট্রোজেন, বলো, আর দুই পাশে 2টা নাইট্রোজেন দেবো, তাই না? জি স্যার। এ নিজেই কেন্দ্রীয় পরমাণু আর নিজেই সেই বহিস্থ পরমাণু। এখন এই বহিস্থ নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধন দিয়ে দিই, এটার সাথেও দ্বিবন্ধন দিয়ে দিই। এখন দেওয়ার পরে কি হইলো? অক্সিজেনের কি দাঁড়াইল? নাইট্রোজেন কি দাঁড়াইলো? এই নাইট্রোজেনের অষ্টক পূরণ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই কেন্দ্রীয় নাইট্রোজেনের অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে এই এর নিজস্ব ইলেকট্রন কটা হলো? কেন্দ্রীয় নাইট্রোজেনের নিজস্ব ইলেকট্রন হলো 4টা, থাকার কথা ছিল 5টা। আর বহিস্থ নাইট্রোজেনের কি হইলো? এই বাইরের নাইট্রোজেনটার নিজের ইলেকট্রন 5টা আছে, 5টার মধ্যে 2টা এখানে এসে দিয়েছে, হ্যাঁ, আর বাকি আছে 3টা, 1 2 3। এই নাইট্রোজেনও তাই, এর নিজের হলো 5টা ইলেকট্রন, 5টার মধ্যে সে কেন্দ্রের সাথে 2টা শেয়ার করছে, হ্যাঁ, এতে তার 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 শেয়ারের পরে কয়টা হলো এই নাইট্রোজেনের? 7টা। 7টা, 8টা হওয়া লাগবে তো, তাই না? তাহলে হ্যাঁ, একটা নেগেটিভ চার্জ দিয়ে দিই বাইরে থেকে, ওটা 8টা তো হয়। তাই হচ্ছে স্যার, এইটা তো ওই তাই পাশেরটা হচ্ছে, তাই। এই পাশেও তো 8টা করা লাগবে, তাহলে একটা নেগেটিভ চার্জ দিয়ে দিলাম। আর এর এর নিজস্ব কয়টা হয়েছে? ও 4টা, 8টা হয়ে গেছে। এর 8টা হয়েছে কিন্তু নিজস্ব 4টা, তাহলে একটা ঘাটতি হয়েছে। 4টা। এই ঘাটতিটা হ্যাঁ। পজিটিভ চার্জ হিসাবে আছে, হ্যাঁ। অনেক বইয়ে তোমাদের এরকম সংকেত দেওয়া আছে, 3 বন্ধন দিছে বাইরের সাথে, একটার সাথে, আর একটার সাথে 2 বন্ধন দিছে। তাহলে সন্তুষ্ট কিনা দেখি তো আমরা। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, তার মধ্যে সে এইখানে 3টা দিছে, ওকে, 3টা মিলে 5টা হলো, এবং শেয়ারের পরে 8টা হলো, হ্যাঁ, জি স্যার। সন্তুষ্ট। আবার এই নাইট্রোজেনের নিজের ইলেকট্রন 5টা, 5টার মধ্যে সে এখানে 1টা 2টা দিছে, 3টা 4টা 5টা, শেয়ারের নিজস্ব ইলেকট্রন 5টা সে ঠিক রাখছে, শেয়ারের পরে কয়টা হয়েছে?
6 7 7টা। 7টা হয়েছে, তাহলে আরেকটা ইলেকট্রন দেওয়া লাগবে, এটা নেগেটিভ চার্জ দিয়ে দিলাম। আচ্ছা, এই নাইট্রোজেন কি অবস্থা? তার নিজস্ব ইলেকট্রন 5টা, এটা ঠিক 5টা আছে। সেই ও আর 10টা হয়ে গেছে তাহলে। শেয়ারের পরে 10 হয়েছে, 10 সম্প্রসারণ সম্প্রসারণ হয়েছে। হয়ে গেছে। আচ্ছা, এই সম্প্রসারণ কি গ্রহণযোগ্য সম্প্রসারণ? না, কারণ নাইট্রোজেনের তো হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের মৌল, তৃতীয় না। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে মূল্য, এটা কাঠামো ঠিক নেই। এটা যদি থাকে তাকে আমি 0 দিই। যেখানে 10 ইলেকট্রন হয়ে গেছে, নাইট্রোজেনে 10 ইলেকট্রন ধারণ করার জায়গাই নাই। তার তো দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধরে। আর এখানে নাইট্রোজেনের নিজস্ব 5 ইলেকট্রন, আর শেয়ারের পরে 8 ইলেকট্রন সন্তুষ্ট, এর নিজস্ব 5 ইলেকট্রন, শেয়ারের পরে 7+1, যেহেতু একটা চার্জ আসছে, হ্যাঁ, এই জন্য শেয়ারের পরে সন্তুষ্ট, এর নিজস্ব 5 ইলেকট্রন, কিন্তু শেয়ারের পরে 10 ইলেকট্রন হয়ে গেছে। দিস ইজ, আর এখানে N3 মাইনাস যেটা দিচ্ছেন নেগেটিভ হ্যাঁ চার্জ, হ্যাঁ, ওটা এই যদি না থাকতো তাহলে তোমাকে শুধু যদি নিজের থেকে বসাই দিতে হতো যে এটা নেগেটিভ চার্জ আল্লাহ হবে, যেহেতু যুগল করা লাগবে। আর যদি না থাকতো তাহলে তোমার ফ্রি রেডিক্যাল একটা 7 ইলেকট্রন থাকতো, সমস্যা কি? ফ্রি রেডিক্যাল এবং অস্থায়ী, তখন বলতে হবে যে এটা ফ্রি রেডিক্যাল এবং অস্থায়ী একটা জিনিস। এখান থেকে আমরা স্থায়ী অস্থায়ী ধারণা পাচ্ছি। তো এই হলো সঠিক কাঠামো কোনটা হবে, এটা তোমাদের অনেক বইয়ে দেখছি আমি, ওই কেন্দ্রীয় পরমাণু 10 ইলেকট্রন হয়ে যায় সেই সংকেত তারা দিছে। তাহলে সেই সকল ভুল বই পড়ার তো কোনো দরকার